মনে করো পেইন্টে যদি আমি দেখি যে আমরা পড়বো হচ্ছে সাটিন, অথবা এইটারই উল্টা পার্টটা, হ্যাঁ উল্টা পার্টটাকে বলা হয় সাটিন। মানে একটু স্ট্রেস দিতে হবে, টানতে হবে, আর এটা টানতে হবে না, এই। তো এই 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 দুইটার মধ্যে একটা হচ্ছে ফেস থেকে দেখলে যদি এরকম দেখা যায়, ব্যাক থেকে দেখলে এরকম দেখা যাবে, অর্থাৎ একটা ওয়ার্প ফেসড আর একটা হচ্ছে ওয়েব ফেসড। তাহলে আমি ডেফিনেশনটা যদি একটু সংক্ষেপে লিখি, সার্টেন হচ্ছে ওয়ার্প ফেসড তাহলে এখানে দুইটা বিষয় সংজ্ঞা যদিও একেবারে ছোট, এই ছোটর মধ্যে একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ওয়ার্প ফেসড। আচ্ছা ওয়ার্প ফেসড মানে কি আর ওয়েভড ফেসড মানে কি একজন বলো তো দেখি তোমরা। আমরা তো এগুলো বলছি আগেও, ওয়ার্প ফেসড ফেব্রিক, ওয়েভড ফেসড ফেব্রিক। স্যার ওয়ার্পের ইয়ানগুলো দেখা যাবে যেটা ওয়ার্প শেষ। তো সেখানে কি ওয়েভটেরিয়ান একটাও দেখা যাবে না? দেখা যাবে কিন্তু এখানে মানে বেশিরভাগ দেখা যাবে ওয়ার্পের ইয়ানগুলো। হ্যাঁ এটা সবাই বুঝতে পারছো। ওয়ার্প ফেস যে কাপড়গুলো আছে সেখানে ওয়ার্পটা বেশি প্রমিনেন্ট হবে, অর্থাৎ ওয়ার্পের দিকে ওয়ার্প ইয়ার্নগুলো বেশি দেখা যাবে ফেস সাইডে। আর যদি ওয়েভ ফেস হয় তাহলে ওয়েভটের ইয়ার্নগুলো বেশি দেখা যাবে, অর্থাৎ তুমি যে পিক গুলা বলতেছো আমরা পিক, অর্থাৎ বেশি পরিমাণ ক্রস যদি থাকে একটা ডিজাইনে টোটাল নাম্বার অফ সেলের মধ্যে, তাহলে সেটা হচ্ছে ওয়ার্প ফেসড। আর যদি বেশি পরিমাণ ব্ল্যাঙ্ক থাকে সেটা হচ্ছে কি ওয়েভড ফেসড, অর্থাৎ ওয়েভট্রিয়ানকে বেশি দেখতে পাওয়া বা বেশি দেখা যাওয়া কোনো সাইডে। তাহলে এটা বুঝে গেলাম। তাহলে এটা একটা হচ্ছে ওয়ার্প ফেসড আর একটা হচ্ছে ওয়েভড ফেসড। রিয়ারেঞ্জ টুইল, আমার টুইল যেটা থাকবে টুইলটাকে আমরা রিয়ারেঞ্জ করে ফেলতে হবে। টুইল যেরকম আছে এরকম থাকবে না, এটা হয়ে যাবে কি রিয়ারেঞ্জ অবস্থায়। বোঝা গেছে? মানে আমার টুইল লাইন থাকবে না, বাট এটা টুইল ডিজাইনের একটা ডেরিভেটিভস এর মতোই কাজ করে অনেকটা, বাট একটা প্রমিনেন্ট টুইল লাইন হবে না এই ডিজাইনের মধ্যে। হবে টুইলের মতো কাছাকাছি একটা লাইন হবে যেটাকে আমরা বলতেছি রিয়ারেঞ্জ টুইল, টুইল না। যদি টুইল হয় তাহলে সে কিন্তু সার্টিন হবে না। টুইল তো টুইলই, টুইল তো নিজে একটা টুইল, তাহলে তো আলাদা করে তাকে সার্টিন বলার দরকার নাই, তাই না? তো এটা হচ্ছে কি টুইল, বাট এটা কি টুইলের একটা রিঅ্যারেঞ্জমেন্ট, এর অ্যারেঞ্জমেন্টটা একটু চেঞ্জ হবে। এক্স্যাক্টলি একটা টুইল লাইন যেরকম হয় এরকম একটা লাইন তৈরি করবে না। যদি এরকম একটা টুইল লাইন তৈরি করে তাহলে কি হবে, সে সার্টিন বা সার্টিন হবে না, সে হবে কি টুইল। ঠিক আছে। আরেকটা বৈশিষ্ট্য, এদের একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক যদি আমি বলি, তাহলে এই কথাটা তো আমি ইংলিশে লিখলাম, বাংলা লিখলে তোমাদের জন্য ভালো হইতো, বুঝতে সহজ হতো। তারপর আমি বলে দিচ্ছি, এখানে আমি এটা বুঝে দিতে চাইছি সেটা হচ্ছে অনলি সিঙ্গেল ইন্টারলেসমেন্ট অফ ইদার ওয়ার্প অর ওয়েভড। একটা কাপড়ে যদি আমার রিপিট থাকে, সাপোজ ধরো 10টা, তো 10টার মধ্যে ওয়ার্প আছে কয়টা? 10টা, তাই না? আর ওয়েভটা আছে কয়টা? কয়টা? 10টাই। তো ওই 10টা ওয়ার্পের সুতার মধ্যে শুধুমাত্র এক জায়গায় করে ইন্টারলেসমেন্ট থাকবে, টোটাল 10টা ইন্টারলেসমেন্ট থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্পে একটা ইন্টারলেসমেন্ট। প্রত্যেকটা ওয়ার্পে মাত্র সব জায়গায় সেম আছে, হয় ডাউন আছে এক জায়গায় আপ আছে, অথবা সবগুলো ডাউন আছে এক জায়গায়, মানে আপ আছে সব এক জায়গায় ডাউন আছে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্পে মাত্র এক জায়গায় ইন্টারলেসমেন্ট। আর প্রত্যেকটা ওয়েভটেও সেম একটা জায়গায় শুধুমাত্র ইন্টারলেসমেন্ট থাকবে। এই বৈশিষ্ট্য যদি মেনে চলে, সে যদি একটা টুইল না হয় মানে রিঅ্যারেঞ্জ হয় টুইলের, তখন সেটাকে আমরা সার্টিন বা সার্টিন বলতেছি। ঠিক আছে। তাহলে এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক, যেটা মাথায় রাখবা। প্রথমে আমি কি বললাম যে রিপিটের মধ্যে শুধুমাত্র এক জায়গায় কি থাকবে, ইন্টারলেসমেন্ট থাকবে, আর এটা একটা রিঅ্যারেঞ্জ টুইল হবে, অ্যারেঞ্জ টুইল হবে না। তো আমি পড়বো কি তাহলে? আমি পড়বো হচ্ছে এটা পড়ি অথবা এটা পড়ি, একই বিষয়। তুমি এস এ টি আই এন যদি পড়ো আর এস এ টি ডবল এন যদি পড়ো, একই। এদের মধ্যে পার্থক্যটা কোথায় এটা আমরা একটু একটু পরে দেখে নিচ্ছি। পার্থক্যটা দেখে নেওয়ার পরে এদের মধ্যে কিন্তু তোমার আর কোনো পার্থক্য নাই। তুমি যদি এটা দিয়ে ক্লাসিফাই করো বা বাকি যেগুলো শেষ করো, ডেরিভেটিভ শেষ করো, তাও হবে, এটা দিয়ে শেষ করলেও হবে। তো আমরা নিচেরটা দিয়ে শেষ করি, কারণ হচ্ছে নিচটাতে ক্রস কম দিতে হয়। হ্যাঁ, ক্রস বেশি দেওয়া তো একটু কষ্টকর, পরীক্ষার টাইম বেশি লাগে। তো এরকম এটা দিয়ে আমরা এই জন্য করি কাজটা, যাতে করে ক্রস কম দিতে হয়। তো আমি এক্সেলে চলে যাচ্ছি।
আচ্ছা, আরেকটা বিষয়, এই ডিজাইনগুলো শেষ শুরু করার আগে আমাদেরকে মুভ নাম্বার সম্বন্ধে একটা ধারণা নিতে হবে। এটা অবশ্য বলা হয় নাই তোমাদেরকে। আমার এই ডিজাইন করার সময় মুভ নাম্বার চুজ করতে হয়, মানে মুভ নাম্বার চুজ করে তারপর ডিজাইন আঁকতে হয়। অর্থাৎ আমি ডিজাইনটা মানে যখন করব তখন আমাকে একটা নির্দিষ্ট নাম্বার চুজ করতে হয়, একটা নির্দিষ্ট রিপিটের জন্য একটা নাম্বার চুজ করতে হয়। তো সেই নাম্বারটা চুজ করার পরে এই নাম্বারটাকে ইউজ করে তারপরে আমরা কিন্তু এই কাজটা করি, অর্থাৎ এই নাম্বার ব্যবহার করার মাধ্যমে আমরা ডিজাইনটাকে শেষ করব, একটু পরে বুঝতে পারবা। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ডিজাইনের জন্য আমাকে একটা মুভ নাম্বার চুজ করতে হবে। তুমি ভুল মুভ নাম্বার চুজ করলে ডিজাইন শেষ করতে পারবা না। তো সেই ক্ষেত্রে মুভ নাম্বারটা কি এবং এটা কিভাবে চুজ করতে হয় এটা আমরা এখন প্রথমে শিখবো, তারপরে ডিজাইনে যাব। তো মুভ নাম্বার হচ্ছে একটা নাম্বার, যে নাম্বারটা শার্টিন ডিজাইন অথবা শার্টিন ডিজাইন আঁকার সময়, শার্টিন অথবা শার্টিন এই ডিজাইনগুলো আঁকার সময় আমাদেরকে একটা নির্দিষ্ট ওই ওই নাম্বার ধরে ধরে মুভ করতে হয় সামনের দিকে, সেই নাম্বারটাকে বলা হচ্ছে মুভ নাম্বার। এই মুভ নাম্বার চুজ করার ক্ষেত্রে রুলসটা কি? 4টা রুলস তোমাকে ফলো করতে হবে। 1 নাম্বার রুলস, মুভ নাম্বারটা কি হতে পারবে না। থেকে কি বুঝছো? আমি ধরো সাপোজ 10 রিপিটের একটা মুভ মানে শার্টিন আঁকবো, তাহলে আমার মুভ নাম্বারটা কত হইতে পারবে না? 10 হইতে স্যার 10 পারবে না। 10 হতে পারবে না। আচ্ছা, দ্বিতীয় রুলস হচ্ছে মুভ নাম্বার শুড নট বি 1 less than the repeat size. এটা থেকে কি বোঝা গেল? মুভ নাম্বারটা কি হতে পারবে না? রিপিট সাইজ থেকে 1 ছোট হইতে পারবে না। তার মানে 10 রিপিটের জন্য মুভ নাম্বার আমি 10ও নিতে পারবো না, আবার 9ও নিতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, মানে কি হতে পারবে? মুভ নাম্বারটা রিপিট সাইজের একটা উৎপাদক হতে পারবে না। বুঝছো তো এটা, না? মুভ নাম্বারটা কি হতে পারবে না? রিপিট সাইজের একটা ফ্যাক্টর হতে পারবে না। তাহলে 10-এর জন্য কে কে বাদ যাবে? 1 বাদ যাবে, 2 বাদ যাবে, আর কে কে বাদ যাবে? 5 বাদ যাবে। কথা ক্লিয়ার? 10-এর যেসব উৎপাদক আছে এই উৎপাদকগুলা হইতে পারবে না। আমার রিপিট সাইজের যেসব উৎপাদক আছে তারা হইতে পারবে না। তো 10 যদি হয় রিপিট, তাহলে 10-এর ফ্যাক্টর কারা কারা? 10কে কাদেরকে দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে? 1 দিয়ে দেওয়া যাচ্ছে, 2 দিয়ে দেওয়া যাচ্ছে, তারপর কি 5 দিয়ে দেওয়া যাচ্ছে। তাহলে 1, 2, 5 হতে পারবে না। এটা ক্লিয়ার? রিপিট সাইজের জন্য কারা কারা বাদ যাবে বলতো? রিপিট সাইজ যদি 6 হয় তাহলে এই নিয়মে, এই 3 নাম্বার নিয়মে কারা কারা বাদ যাবে? স্যার 1 2 3 হ্যাঁ, 1, 2, 3, কারণ এই 3টা হচ্ছে 6-এর উৎপাদক। আচ্ছা, তাহলে আমাদের চতুর্থ নিয়মটা বলতেছি আবারও। চতুর্থ নিয়ম হচ্ছে মুভ নাম্বার শুড নট বি দ্য মাল্টিপল অফ ফ্যাক্টরস। অর্থাৎ কোনো একটা ফ্যাক্টর যে পেলাম আমরা, যে 3 নাম্বার নিয়মে কিছু ফ্যাক্টর পেলাম, উৎপাদক, এই উৎপাদকগুলোর আবার গুণিতক হতে পারবে না। মাল্টিপল মানে গুণিতক হতে পারবে না। যেমন তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম 10-এর ফ্যাক্টর কি কি পেয়েছিলাম? 1, 2, 5। এখন এই 10 রিপিটের মধ্যে কোনো কিছু যদি 1, 2 এবং 5-এর গুণিতক থাকে তারাও বাদ যাবে। যেমন 2 এর গুণিতক আছে কত? 4। 2 এর গুণিতক আছে কত? 6, 8। তাহলে 2, 4, 6, 2 তো আগেই বাদ, কারণ 2 তো একটা ফ্যাক্টর। আর 4, 6, 8 এরাও বাদ যাবে। এইরকম। তাহলে 6-এর জন্য তোমাদেরকে কি বলছিলাম? 6-এর জন্য বলছিল না একজন যে 3টা উৎপাদক পাচ্ছি, কি কি? 1, 2 এবং 3। তাহলে আর কে কে বাদ যাচ্ছে? 2 এর গুণিতক কে? 4, 4ও বাদ যাবে। ঠিক আছে? এই তো তাহলে আমি কিছু রিপিট সাইজ দিচ্ছি, তোমরা এই রিপিট সাইজের জন্য মুভ নাম্বার বলো, দেখি পারো কিনা। মনে করো এই যে 7 গুণন 7, এটার জন্য রিপিট যদি হয়, একটা ডিজাইন আমি আঁকবো 7 7 রিপিটের, এটার মুভ নাম্বার কত হবে বলো? আচ্ছা, সহজ করে দিচ্ছি। আগে আমি একটা করে দিই, আমি সবগুলো নাম্বার আগে লিখে ফেলি, কি কি হইতে পারবে এগুলো আগে লিখে ফেলি। ঠিক আছে? 5,
একটু খেয়াল করো, হ্যাঁ এখানে তাহলে আমি 7 রিপিট তো সবগুলো সংখ্যায় লিখে ফেললাম। তাহলে এক একটা নিয়মে এক একটাকে বাদ দিব। প্রথম নিয়মে খেয়াল করো, প্রথম নিয়মে কে বাদ যাবে? শুড নট বি ইকুয়াল টু রিপিট সাইজ। তার মানে 7 কি হইতে পারবে? 7 বাদ যাবে। 7 না কি স্যার। ঠিক আছে। তো দ্বিতীয় নিয়ম আমাকে বলতেছে যে রিপিট সাইজের চেয়ে এক কম হতে পারবে না, 6 বাদ যাবে। 6 বাদ যাবে। তৃতীয় নিয়ম বলতেছে মুভ নাম্বার শুড নট বি ফ্যাক্টর অফ রিপিট সাইজ। রিপিট সাইজের কোনো গুণিত উৎপাদক হইতে পারবে না, 7 তো কোনো উৎপাদক নাই এক ছাড়া। না স্যার। এক মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা, মুভ নাম্বার শুড নট বি দ্য মাল্টিপল অফ ফ্যাক্টর। গুণিতক যে এক আছে একের ফ্যাক্টর। আর কিছু যাবে না। একের ফ্যাক্টর মানে হচ্ছে এক, কিন্তু আমরা ওইভাবে ধরতেছি না। নিয়মটা তুমি চাইলে একটু চেঞ্জ করে দিতে পারো, ইকুয়াল টু রিপিট সাইজ এই এককে কিন্তু ওইরকম ফ্যাক্টর হিসেবে আমরা ধরতেছি না, ঠিক আছে। এক তো হচ্ছে মানে এক বাদ দিয়ে মনে করো, তাহলে একের গুণিতক তো সবাই হয়ে যাবে, তো সেক্ষেত্রে এক না, এক ছাড়া। তো তাহলে একের চেয়ে বড় তো কোনো উৎপাদক এখানে নাই, আছে 7-এর? নাই। তো একের চেয়ে বড় কোনো উৎপাদক যদি না থাকে তাহলে সেগুলোর গুণিতকও আসার সম্ভাবনা নাই। যেহেতু ফ্যাক্টরি নাই তাহলে ফ্যাক্টরের উৎপাদক কোত্থেকে পাবো? তাহলে এই 7 রিপিটের জন্য আমি এই 4টা মুভ নাম্বার নিতে পারি, ঠিক আছে। 2ও নিতে পারি, 3ও নিতে পারি, 4ও নিতে পারি, 5ও নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখো, ফর 8 মনে করো আমি 8 রিপিটে একটা 13 বা 13 ডিজাইনে আঁকবো, তাহলে আমার ইয়েটা কি হবে? মুভ নাম্বার কত হবে বলতে পারবা তোমরা? 5 আর 3। 5 আর 3, বাকিগুলা হতে পারবে না। কিভাবে আমি একটু দেখা দিচ্ছি, যারা বুঝতেছো না তুমি আগে সবগুলো সংখ্যা লিখে ফেলবা। লিখে ফেলার পরে এবার নিয়ম মোতাবেক বাদ দিবা। আমার নিয়ম মোতাবেক 8 হইতে পারবে না, তাহলে 8 মুছে দিলাম। 7 হতে পারবে না, এক কমও হতে পারবে না। 8-এর উৎপাদক যেগুলো, 8-এর উৎপাদক কে? 2 না? এই 2 হতে পারবে? 2 আর 4 হতে পারবে না। আর 2 আর 4-এর যে গুণিতক আছে তারাও হতে পারবে না। 2 এর গুণিতক কে আছে? 6 আছে না? জি স্যার, 6 বাদ। তাহলে 6 হবে না, তাহলে 6ও মুছবো, 4 তো মুছবোই বলছিলাম, আর 1 তো মুছবোই কারণ 1 তো হবেই না। 3 আর 5, ঠিক আছে। তাহলে এইটুক বোঝা গেল, তাই না? তাহলে তোমরা এখন যে কোনো রিপিটের জন্য মুভ নাম্বার হিসাব করতে পারবা। এটা করো তো দেখি 10-10-এর জন্য। বলো তো দেখি, বলতে পারলে আমরা আর রাখবো না, এটা ডিরেক্ট লিখে ফেলবো। 7 এবং 3। 3 এবং 7, জি স্যার। সবাই বুঝতে 3 এবং পারছো 7 এটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এই 3 আর 7 এই দুইটাই হবে। কত হবে? 3 আর হচ্ছে 7। তাহলে এখানে 8 কেন হবে না? স্যার 2 এর গুণিতক। 2 এর গুণিতক। গুণিতক হবে জন্য। 5 কেন হবে না? 5 5 হচ্ছে 10 এর গুণিতক। 10 এর কি? 10 এর স্যার। 5 10 এর কি? 10-এর উৎপাদক। 5 উৎপাদক। গুণনীয়ক। 10 এর উৎপাদক। উৎপাদক, তাহলে এটাও বাদ গেল এই জন্য। আর 9 কেন বাদ গেল? 2 এর গুণিতক 6। কম, এক তার কম। রিপিট সাইজের চাইতে এক কম হওয়া যাবে না। 4 কেন বাদ গেল? স্যার 2 এর গুণিতক। আচ্ছা, আর 1? 1 তো স্যার। এক স্যার উইদাউট এক ছাড়া করতে হবে মাঠে। 1 হবেই না, হ্যাঁ 1 কোথাও হবে না, ঠিক আছে। কারণ 1 রিপিট হলে এটা টুইল হয়ে যাবে। তুমি যদি 1 মুভ নাম্বার নাও তাহলে এটা আর জীবনে 13 হবে না, এটা সারা জীবন টুইল হয়ে যাবে। 1 মুভ করলে তো এটা এমনিতেই, আমরা তো টুইলের সময় 1 মুভ করে করে আগাই। তো তাহলে তোমাদেরকে এই মুভ নাম্বার চুজ করাটা শিখতে হবে। তাহলে যারা মুভ নাম্বার চুজ করতে পারবে সেখান থেকে যে কোনো একটা ইচ্ছা মতো নেওয়া যাবে। যেমন তুমি 8 রিপিট যখন আঁকবা তখন 3 মুভ নাম্বার নিয়েও করতে পারবা অথবা 5 মুভ নাম্বার নিয়েও করতে পারবা। এটা গেল নিয়মের মধ্যে থেকে মুভ নাম্বার বের করা। মুভ নাম্বারকে আরেকবার সহজেও বের করা যায়। সহজটা কিরকম? যেমন মনে করো কত 7 8 হয়েছে। আচ্ছা 9 9 এর জন্য দেখি। মনে করো 9 × 9 রিপিটের জন্য
এটা তো তোমরা নিয়ম দিয়ে দেখলা, তাই না? এখন এখান থেকে তুমি চাইলে আরেকটু সহজে বের করতে পারো। একটা জিনিস খেয়াল করছো কিনা, এই মুভ নাম্বার গুলা মানে কনজুগেট নাম্বার, তাই না? এগুলো জোড়া জোড়ায় আছে না? স্যার ওখানে মানে 8 এর এখানে একটা 8 হবে। মানে 8 গুণ 8। বলতেছি এই যে মুভ নাম্বার গুলা এখানে এগুলো কনজুগেট না, জোড়া জোড়ায় আছে। কোন জায়গায় কি একটা মুভ নাম্বার পাইছো? এখানে 4টা পাইছো। কোন জায়গায় 6টা পাবা, কোন জায়গায় 2টা পাবা, কোন জায়গায় পাবাই না, কোন জায়গায় 8টাও পাবা, আবার কোথাও 10টা পাবা। কিন্তু কোথাও একটা রিপিটের জন্য মুভ নাম্বার 9টা হবে না। তুমি চাইলে চেক করে দেখতে পারো কোথাও 9টা হয় কিনা, মুভ নাম্বারের সংখ্যা 7টা হয় কিনা। এখানে এরকম হবে না। এখানে 4টা পাইছো, 2টা পাইছো, আরো দেখবা যে 11 এর জন্য নিলে হয়তো বা 13 এর জন্য নিলে 6টা হবে, বা 8টা হবে, 17 এর জন্য নিলে মনে করো 8টা হবে, 10টা হবে। কিন্তু এটা একটা কনজুগেট নাম্বার হবে, মানে জোড়া জোড়ায় থাকবে, জটিল সংখ্যার ঘনমূলের মতো। তো সেই ক্ষেত্রে তুমি আগে কনজুগেট করে নিতে পারো নাম্বারগুলোকে। যেমন এই 9 এর ক্ষেত্রে কনজুগেট কিরকম, 9কে যোগ করলে কত কত যোগ করা যায়? ধরো 1 আর 8 যোগ করা যায়, তাই না? আবার কি 2 আর 6 যোগ করা যায়, যায় কিনা? তারপরে 3 আর কত, না সরি 2 আর 6 না তো 7, 3 আর 6, তারপরে 4 আর কত, 4 আর 5। 5। এরপরটা তো 5 আর 4 একই হবে, তাই না? নিলাম না। তো এখন এই 4টা জোড়া যে পেলাম, এই 4টা জোড়ার মধ্যে যে কোনো একটা, ওই পেয়ারের যে কোনো একটা সংখ্যা যদি বাদ যায়, তাহলে ওই পুরো সংখ্যাটাই বাদ যাবে, মানে দুইটাই বাদ যাবে। যেমন 1 তো বাদ, তাই না? 1 বাদ হলে 8 কি বাদ যায় কি যায় না, কোনো সূত্রে পড়ে কিনা, এটা আমার চিন্তাও করতে হবে না, এমনিতেই বাদ। 1 বাদ মানে 8ও বাদ, অথবা যদি 8 কোনো কারণে বাদ যায় 1ও বাদ। তাহলে 1 তো আমাদের 1 এর নিয়মে বাদ, 1 কখনো হয় না। 8 তো হচ্ছে রিপিট সাইজের চেয়ে 1 কম। বা তুমি যেভাবেই দেখো না কেন, যে কোনো একটা সংখ্যা যদি এই জোড়া থেকে বাদ হয়, তাহলে পুরো জোড়াটাই কি বাদ যাবে। এখানে 2 কি কোনোভাবে বাদ যায়? যায় না। 7ও কি যায় না। 3 কি যায় কিনা? 3 যায়। জি স্যার। 3 অটোমেটিক বাদ, ঠিক আছে? কারণ 3 বাদ গেলে আমি 6 দেখাও লাগবে না। 6 যদিও 3-এর মানে গুণিতক আমরা দেখতে পাচ্ছি, তারপরে বাদ। তাহলে এখানে থাকলো আমার কত, 4 আর 5 আর 2 7, এগুলা। তাহলে এই 4টা হচ্ছে এখানে মুভ নাম্বার। এদের কেউ কি বাদ যায় 4 বা 5 কোন নিয়মে? স্যার স্যার 4 5 5 যাওয়ার কথা না স্যার? কেমনে বলো, কি কেন? কারণে? স্যার 2 এর গুণিতক 4 না স্যার? হ্যাঁ, 9 এর গণিত উৎপাদক 9 এর হচ্ছে মধ্যে 3, 2 কোনো নয়ের গুণিতক এর আসে উৎপাদক সাথে তো না। 6 থাকবে। 9 এর কোনো উৎপাদকই নাই 2। 9-এর উৎপাদক তো 2 নাই, 8-এর বা আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এই 4টা হচ্ছে 9-9 এর জন্য রিপিট সাইজ। তাহলে তোমরা এইভাবে করো, এই আগের গুলো হিসাব করতে পারতা চাইলে। যেমন এই যে 7 7 এর জন্য তুমি এইভাবে হিসাব করে নিতে পারতা, মানে জোড়া জোড়া করেও তুমি চাইলে হিসাব করতে পারো, তখন কাজটা একটু সহজ হয়। হ্যাঁ, এই আমরা ডিজাইনে চলে আসি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু বাকি রয়ে গেল। আমাকে একটু বলো তো যে 4-এর জন্য কি হবে, 4টা রিপিট নিলে কি হবে? আমরা বুঝতে পারতেছি যে 13 হোক বা 13 হোক, এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারবো। কারণ হচ্ছে কিছু জায়গায় মানে 2টা রিপিট শুধুমাত্র আমরা দেখলাম, এই 2টা জায়গাতে আমার কি নাই, মুভ নাম্বার নাই। তাহলে এদেরকে আমি রেগুলার ওয়েতে আঁকতে পারবো না, আমি ম্যানুয়ালি নিজে থেকে ইরেগুলার করে আঁকতে পারবো, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে 13-এর প্রকারভেদটা পেয়ে গেলাম। 13 হচ্ছে 2 ধরনের। যদি শুধুমাত্র 4 4 রিপিটের হয় আর 6 6 রিপিটের হয়, তখন এই দুইটা 13 হচ্ছে ইরেগুলার 13, কারণ এটা তুমি মুভ নাম্বার চুজ করে নিয়ম মোতাবেক আঁকতে পারবা না। তোমাকে অনিয়ম করে নিজের মতো করে, টুইল যাতে না হয়, রিয়ারেঞ্জ টুইল করে তারপরে হচ্ছে এদের মধ্যে এই বিন্যাসটা চেঞ্জ করে আঁকতে হবে। কথা ক্লিয়ার? এই 4 4 6 6 যে আঁকা যাবে না তা না, তুমি মুভ নাম্বার নিয়ে আঁকতে পারবে না। তখন তোমার নিজের স্বাধীন মতো তুমি চেঞ্জ করে রিপিটে
রিঅ্যারেঞ্জ মানে টুইলটাকে রিঅ্যারেঞ্জ করে প্রত্যেক রিপিটে একটা করে ক্রস দিয়ে অথবা একটা করে ডাউন দিয়ে তারপর তুমি নিজের মতো করে আঁকতে পারবা। এটা রেগুলার হবে না, এটা কি হবে? ইরেগুলার শার্টিন হবে। তাহলে শার্টিন কয় ধরনের? দুই ধরনের। যেগুলো মুভ নাম্বার নিয়ে আঁকা যায়, প্যাটার্ন থাকে, সেটা হচ্ছে রেগুলার। আর যেটা মুভ নাম্বার নিয়ে আঁকা যায় না, দুইটা মাত্র, এরপরে সবগুলো কিন্তু আছে 4 4 আর হচ্ছে কি 6 6। তাহলে এগুলা ছাড়া বাকি সব হচ্ছে মানে এগুলো হচ্ছে ইরেগুলার আর বাকি সব হচ্ছে রেগুলার। 3 3 কি রেগুলার না ইরেগুলার? 3 3 রিপিট হলে ইরেগুলার। হ্যাঁ, তাহলে 3 3টাও এর মধ্যেই পড়বে, ইরেগুলার মধ্যে। যদিও আমরা শার্টিনের ক্ষেত্রে 3 প্রিফার করি না, 4 থেকেই শুরু করি আর কি। তারপরে 3 যদি আঁকতাম তাহলে 3ও কি হতো? ইরেগুলারই হতো। আর 2 2 তো টুইলই হয় না। 2 2 রিপিটের মধ্যে টুইল হয়? রিপিটে আমরা হয় না, টুইল হয় না। আঁকতে পারি না। 2 2 রিপিটে শার্টিন আঁকা যায়, মানে টুইল যেহেতু আঁকা যায় না, শার্টিন তো প্রশ্নই আসে না। হ্যাঁ, তো তাহলে 2 2 হচ্ছে শুধুমাত্র প্লেন ডিজাইনের জন্য। প্লেন আঁকা যায় 2 2 দিয়ে, আর কিছুই প্লেন 2 2 দিয়ে আঁকা যায় না। মানে মিনিমাম রিপিট সাইজ আছে প্রত্যেক ডিজাইনের। যেমন টুইল আঁকতে গেলে তোমাকে মিনিমাম 3টা রিপিট নিতে হবে। তাহলে তো টুইল আঁকতে পারবো না। 2 2 ঘর দিলে তুমি টুইল আঁকতে পারবে ওখানে? হবে না, ওই যে প্লেনটা হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। এই তাহলে এটা বলে দিলাম। তাহলে এখন আসো এক্সেল শিটে আমরা একটু ডিজাইন দেখি। প্রথমে আমি প্রথমে হচ্ছে 5 5 রিপিট নিয়ে দেখাচ্ছি আগে। তাহলে 5টা ঘর নিচ্ছি। এখানে 5 ঘর 5 ঘরের মধ্যে তো মুভ নাম্বার কি কি হবে বলো তো? হচ্ছে 5 5 13। হ্যাঁ, এই যে উপরে লিখে দিলাম 5 5 13 আমরা রাখতেছি। তাহলে আমি 2 নিব মুভ নাম্বার। খেয়াল করো, এটা নিচে লিখে দিতে হবে যে টেকিং মুভ নাম্বার 2। এই ডিজাইনটার নাম কিন্তু কমপ্লিট লিখতে হবে। ডিজাইনটার নাম হবে এরকম 5 5 13 5 ইনটু 5 অথবা 1/4 13 বলতে পারো, আর এটা 1 আপ 5 ডাউন। 5 ইনটু 5 13ও বলতে পারো, সরি 13। অথবা এটা আরেকটা নাম হচ্ছে, এটা যেহেতু 1 আপ 4 ডাউন, তুমি এভাবেও লিখতে পারো 1/4 13 বাই টেকিং মুভ নাম্বার কত? 2। আমরা 2 মুভ নাম্বার নিয়ে আঁকতে চাচ্ছি। তাহলে এইটার ক্ষেত্রে কত মুভ নাম্বার নিব? 2 মুভ নাম্বার নিব। এখানে খেয়াল করো, আমি যে সেলে আছি এই সেলে খেয়াল করো, এখানে আঁকতেছি আমরা। তাহলে এটাতে তো এখানে আমি প্রথম নিলাম মুভ নাম্বার 2, মানে কি আমি 2 ঘর মুভ করব সামনে। এই যে 1 2, একটু ক্লিয়ার? মুভ নাম্বার যদি আমি 2 নিয়েছি, এই যে 2 ঘর মুভ করলাম এখান থেকে, এই যে 1 ঘর 2 ঘর, সামনে 2 ঘর মুভ করলাম, তার উপরে গিয়ে আমি একটা ক্রস দিব। ঠিক আছে? এরপরে আমাকে যেহেতু প্রত্যেক ওয়ার্পে এবং ওয়েফটে একটা জায়গায় শুধুমাত্র ক্রস ইউজ করতে হবে, কারণ শার্টিনের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, তুমি এই যে এই ওয়ার্পে একটার বেশি ক্রস দিতে পারবা না। ঠিক আছে? এই ওয়ার্পে সবগুলোতে একটা জায়গায় শুধুমাত্র ক্রস হবে। ওয়েফটও সেম। এই যে ওয়েফট তুমি দিয়ে দিছো, ওয়েফটে একটা ক্রস হয়ে গেছে না এই প্রথম ওয়েফটে? তাহলে এই ওয়েফটে আর কিন্তু কোনো ক্রস পড়বে না। ঠিক আছে? তাহলে আমি 2 মুভ করলাম, এই 2 মুভ করে উপরে ক্রস দিলাম, কারণ আমি নিচে তো ক্রস দিতে পারবো না। পারবো না কেন? কারণ এই ওয়েফটে একটা ক্রস অলরেডি আছে। প্রত্যেকটা রিপিটের এক একটা ওয়েফটে এক একটা ওয়ারপিয়ানের মধ্যে শুধুমাত্র এক জায়গায় ইন্টারলেসমেন্ট থাকতে পারবে, মানে একটা ক্রস থাকতে পারবে অথবা একটা ব্ল্যাঙ্ক থাকতে পারবে। তো এই গেল এটা। তাহলে আমি 2 ঘর মুভ করলাম, মুভ করে উপরে ক্রস দিলাম। এবার এখান থেকে কি করব, আমি 2 ঘর সামনে মুভ করব। তাহলে 1 ঘর 2 ঘর সামনে মুভ করে ক্রসটা কোথায় দিব? উপরে। বুঝতেছো? দিলাম। তাহলে এবার এখান থেকে সামনের দিকে 2 ঘর মুভ করব। সামনে কি ঘর আছে? এটা সামনে নাই। তাহলে আমি এখান থেকে মুভ করব। এই যে 1 ঘর 2 ঘর 2 ঘর মুভ করলাম, মুভ করে উপরে ক্রস দিব, এই ক্রস। আচ্ছা, এবার এখান থেকে সামনে মুভ করব 2 ঘর, 1 ঘর 2 ঘর মুভ করে উপরে ক্রস দিব, এই যে উপরে। তাহলে আমাকে চিন্তাও করা লাগে নাই যে আসলে প্রত্যেক ঘরে একটা করে ওয়ার্প পড়বে কিনা, বা প্রত্যেক ওয়েফটে একটা করে ইয়ার্ন থাকবে কিনা। এটা অটোমেটিক গিয়ে মিলে যাবে যদি তোমার মুভ নাম্বার সিলেকশনটা ঠিক থাকে। যদি মুভ নাম্বার সিলেকশন ভুল হয় তাহলে কিন্তু এটা মিলবে না। আমি একটু পরে আবার দেখাবো, ভুলটাও দেখাবো।
তো এখানে দেখো তো প্রত্যেকটা ওয়েভটা তো একটা করে ইয়ার্ন আছেই, আমরা দিছি। প্রত্যেকটা ওয়ার্পে একটা করে ইয়ার্ন পড়ছে কিনা, মানে একটা করে ইন্টারলেসমেন্ট হয়েছে কিনা? জি স্যার, হয়েছে স্যার। হচ্ছে স্যার। কোনটা কি বাদ পড়ছে? পড়ে নাই। না স্যার, আবার সবগুলো কোনটাতে ডাবল হয়েছে? সবগুলো ঠিক আছে। হয় নাই। তাহলে মোটামুটি ডিজাইন ঠিক আছে, কারণ না, হচ্ছে স্যার। আমাদের মুভ নাম্বার সিলেকশনটা ঠিক ছিল। আমরা মুভ নাম্বার যে সিলেক্ট করছি ওটা ঠিক ছিল বলেই এটা ঠিক হয়েছে। কিন্তু মুভ নাম্বার সিলেকশন যদি আমি ভুল করতাম তাহলে কিন্তু এটা ভুল হইতো। আচ্ছা, 3 মুভ নাম্বার হলে কেমন হবে? আচ্ছা, কাপড়টা কেমন হবে একটু বলে নেই, একটু দেখো এখানে। এই যে কাপড়ের মধ্যে কিছু কিছু জায়গায় শুধুমাত্র ইন্টারলেসমেন্ট হবে, আর এটা এক্স্যাক্টলি টুইল লাইনের মতো না, এটা একটা রিয়ারেন্স টুইলের মতো হয়। ঠিক আছে, পারফেক্ট টুইল না। পারফেক্ট টুইল হলে এটা আরেকটু উপরের দিকে উঠতো এবং ডায়াগোনাল লাইনটা আরো একটু স্পষ্ট হতো। এই যে ওয়েভটির দিকেও খেয়াল করো যে টুইল লাইনটা প্রমিনেন্ট না। এই যে মনে হচ্ছে এদিকেও টুইল আছে এদিকেও টুইল আছে, কিন্তু টুইল তো এরকম হয় না, হয় জেড টুইল হবে অথবা এস টুইল হবে। তো এটা একটা টুইলের রিঅ্যারেঞ্জমেন্ট, আর এটাই হচ্ছে কি এই যে এস এ টি ডবল ই আনসার্টিন। আচ্ছা, আমি 3 মুভ নাম্বার নিলে কেমন হতো? আমি 3 নিয়ে দেখাচ্ছি, ধরো এখান থেকে 3 ঘর সামনে মুভ করব, 1 2 3, 3 ঘর উপরে ক্রস দিলাম, এই 1 2 3, 3 ঘর মুভ করে উপরে ক্রস দিলাম, 1 2 3, 3 ঘর মুভ করে উপরে ক্রস দিলাম, 1 2 3, 3 ঘর মুভ করে উপরে ক্রস দিলাম। তাহলে এখানেও কি হইলো? 3 মুভ নাম্বার নেওয়ার পরেও কি হইলো? হইছে কোন ওয়ার্পে ডাবল পড়ছে ইয়ার্ন? না স্যার। পড়ে নাই। আবার কোন ওয়ার্পে কিন্তু ডাবল যেমন পড়ে নাই তেমনি এই একটাতে মিসও হয় নাই, কোনটাতে মিস নাই, সবগুলোতে একটা করেই ক্রস আছে। তার মানে কাপড়টা হবে এরকম। এটাও একটা কি রিয়ারেন্স টুইল না? তো এটাকে বলা হচ্ছে সাটিন ডিজাইন। হ্যাঁ, তাহলে আমাদের ঠিক আছে। তাহলে ভুল করলে কি হইতো? আমি মুভ নাম্বার মনে করো 4 নিলাম, ভুলটা দেখাচ্ছি। যদি 4 মুভ নাম্বার নিতে তাহলে কি হইতো দেখো তো। এখান থেকে 4 ঘর মুভ করো, 1 2 3 4, এখানে একটা ক্রস দিলাম। এখান থেকে এবার 4 ঘর সামনে মুভ করো, 1 2 3 4, এখানে দিলাম। 4 ঘর মুভ করো, 1 2 3 4, এখানে দিলাম। 1 2 3 4 ঘর মুভ করলাম, উপরে দিলাম। তাহলে এটা কি আর, যদিও এখানে সব প্রত্যেক করে একটা করে ক্রস আছে, তারপরে এটা কি আর শাটিন বলা যাবে? আছে শাটিন এটা? না স্যার। এটা কি হয়ে গেছে? না স্যার, এটা নাই। হ্যাঁ, কারণ যেখানে বুঝতে পারতেছেন না। এটা ডিরেক্ট টুইল হয়ে গেছে তাই না? এটা 1/4 জেড টুইল হয়ে গেছে, এস টুইল হয়ে গেছে তাই না? এই যে এস এর সাথে মিলে এস টুইল হয়ে গেল। তোমার মুভ নাম্বার চুজ যদি ভুল হয় তাহলে এই কাজটা হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল কি আমরা একটু খেয়াল করো, সাটিন এস এ টি ডবল ই এন না? এটা কি ওয়ার্প ফেজ নাকি ওয়েভ ফেজড? ওয়েব ফেস্ট। ওয়েভ ফেজড কেন? এর সময় তো ওয়েব ফেস্ট বলছিলেন, এখানে এটা ওয়েভ ফেজড ওয়েব মানে টেরিয়ান গুলো বেশি দেখা যায়। ওয়েব বেশি প্রকাশিত হচ্ছে এখানে। এখানে ঘর আছে কয়টা বলো তো? এই যে এখানে মোট কয়টা ঘর আছে? 25টা ঘর না? 25টা ঘরের মধ্যে তুমি 5টা জায়গায় মাত্র কি দেখতে পাচ্ছ? ওয়ারপিয়ান দেখতে পাচ্ছ। এখানে তো ওয়ারপিয়ান আপ তাই না? ক্রস মানে কি? জি স্যার। ওয়ারপিয়ান আপ এরকম ক্রস মানে ওয়ারপিয়ান আর। এরকম। কিন্তু বাকি 20টা জায়গায় এরকম দেখতেছো না, ওয়েভ ট্রিয়ানটা উপরে, এই ওয়েভ ট্রিয়ানটা। তো তাহলে এইটাকে স্যার। বেশি সংখ্যক ইয়ার্ন দেখা যাচ্ছে ওয়েভ ট্রিয়ান গুলা, এই জন্য এটা হচ্ছে ওয়েভড ফেজড। আর এই ওয়েভ ফেজটাকে আমরা বলতেছি কি এসএটি ডবল ই অ্যানসার্টিন। তো এটা ওয়ার্প ফেজ করলে কি হইতো? এই যে 5 এর মধ্যে মনে করো এটা যদি সার্টিন হতো, সার্টিন হলে এটা কেমন হতো? এসএটিআইএন করে দিচ্ছি, ঠিক আছে? মনে করো মুভ নাম্বার 3, ঠিক আছে, সার্টিন টিআইএন। আমি বলছিলাম তোমাদেরকে যে আমরা সার্টিনটা কম আঁকতে চাই পরীক্ষাতে বা ক্লাসে, কারণ বেশি ক্রস দেওয়া লাগে। জিনিস একই বাট ক্রসটা বেশি দেওয়া লাগে, আর এখানে ক্রস অল্প দেওয়া লাগে। এই তো এখানেও তুমি
খেয়াল করো, যদি তোমার মুভ নাম্বার চুজ করতে চাও 3, তাহলে আমি মুছে দিচ্ছি একবারে সবগুলা। তাহলে তোমার এখানে প্রথমটা শুরু করলাম, প্রথমটা হচ্ছে মনে করো এখানে, তাহলে আমি মার্ক করে দিচ্ছি এখানে। এখানে 3 মুভ করবো, 1 2 3 করে মুভ করে উপরে একটা ক্রস হবে কিনা, এটা হবে 1 2 3, 3 মুভ করে এখানে একটা হবে, 1 2 3 মুভ করে এখানে হবে, তারপর 1 2 3 মুভ করে এখানে হবে। তাহলে এই ঘরগুলা ছাড়া একটু আগে কি করছি, এই ঘরগুলোতে আমি ক্রস দিছি, যেহেতু এটা ওয়েভ ফেস্ট ছিল, শুধু এই জায়গাগুলোতে ওয়ার্প ফেস্ট করে দিছি। আর এটা যদি এখন কি ফেজ, এই অ্যাসেটিআইএন 13টা কি ফেজ, ওয়ার্প ফেজ না? ওয়ার্ক টেস্ট শুধুমাত্র এই জায়গাগুলো ছাড়া বাকি সবগুলোতে ক্রস হবে, সবগুলো ওয়ার্প হয়ে যাবে আর কি, ওয়ার্প আপ। কি সবুজ বেশি দেখতে পাচ্ছ না লাল বেশি দেখতে পাচ্ছ? সবুজ, সবুজগুলো কোন ইয়ার? সবুজ ওয়ার্পিয়ান, তাই না? ওয়ার্পিয়ান বেশি দেখা যাচ্ছে, ওয়েফটিয়ান গুলো কম দেখা যাচ্ছে। এটাই হচ্ছে তাহলে কি আমার ওয়ার্প ফেজড রিয়ারেঞ্জ টুইল। এটা কিন্তু কি না, টুইল না, এক্সাক্ট টুইল না। টুইল কি এটা? না, টুইলের একটা রিঅ্যারেঞ্জমেন্ট। তো এই জন্য এটা হচ্ছে ওয়ার্প ফেজ রিঅ্যারেঞ্জ টুইল, যার নাম হচ্ছে SATIN 13। ঠিক আছে, তো এইটার সাথে ওইটার পার্থক্য কি বলো তো? এইটার সাথে একটু আগে যে SATIN 13 পড়লাম, 13 আর 13, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? খালি একটার ঘরগুলোর মধ্যে বদলে ওয়ার্কিয়ান বেশি দেখা যাবে, একটার মধ্যে ওয়ার্কিয়ান বেশি দেখা যাবে। হ্যাঁ, একটা বাকি ওয়ার্প ফেজ আর হচ্ছে ওয়েভ ফেজড। ওয়েব পেজ। কিন্তু এই কাপড়টা দেখো, এই কাপড়টা একটু খেয়াল করো তো, তুমি যদি এই কাপড়টাকে পেছন থেকে দেখো, মনে করো আমার এই কম্পিউটার স্ক্রিনের পিছন থেকে তুমি দেখতে চাচ্ছ এই কাপড়টাকে, এই কাপড়টাই তুমি দেখবা পিছন থেকে, তখন কি দেখতে পাবা? এইটা দেখতে পাবা না? তখন ওয়ার্ক টেস্ট দেখা যাবে। তখন তুমি Work face এইরকম দেখতে দেখা- পাবা না? কাপড়টা এরকম দেখবা না? এই কাপড়টার পিছন সাইড থেকে যখন কেউ দেখবে, মনে করো এই জায়গাটা তুমি পিছন থেকে দেখতেছো, আমি না এখান থেকে দেখতেছি কি ওয়েভ টাপ, তুমি এই পাশ থেকে কি দেখবা? পিছন কাপড় উল্টো পাশ থেকে ওয়ার্প আপ দেখবা না? এই জায়গাটা, এই যে এই জায়গাটা কেমন, এই জায়গাটা হচ্ছে এই যে ওয়েভ, পিছন থেকে দেখলে ওয়েব টেস্ট দেখা ওয়েভ যাবে তখন। আপ আছে তাই না, ওয়েভ টাপ। কিন্তু আমি তো এই ইয়ানটা ওয়ার্পটাকে দেখতে পাচ্ছি আমার পাশ থেকে, তোমার পাশ থেকে কোনটা দেখতেছো? এই ওয়েভ ট্রিয়ানটা, তাই না? তুমি দেখতেছো ওয়েভ ট্রিয়ানটা বেশি, আর আমি দেখতেছি কোনটা? আমি দেখতেছি এটা, আমার সামনে তো আমার এই ওয়ার্পিয়ানটা আছে। তো তুমি যখন এইটাকে ওই পাশ থেকে দেখবা, তখন এই যে ওয়ার্পিয়ানটা দেখতে পাবা। আর এই সবগুলো জায়গায় ওয়ার্পিয়ান দেখা যাচ্ছে না? তুমি দেখতেছো কিরকম, এরকম ওয়ার্পিয়ান দেখতেছো, তাই না? কিন্তু আমি দেখতেছি কি, এটা ওয়েভ ট্রিয়ানটা আমি দেখতেছি। তো তার মানে আমি এই যে উল্টা পাশ থেকে তো দেখলে সবগুলো ওয়েভ ট্রিয়ান দেখতে পাবো, তাই না? হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে ওয়েভ ট্রিয়ান, আর এটা হচ্ছে তোমার ওয়ার্পিয়ান। তো সেই ক্ষেত্রে এই কাপড়টাকে উল্টা পাশ থেকে দেখলে এটার নাম হয়ে যাবে, এই উল্টা পাশ থেকে যে দেখবে কাপড়ের ব্যাক সাইড থেকে কাপড়টা, এটা মনে করো তুমি ফেস সাইড থেকে যখন দেখতেছো তখন দেখতেছো SATIN 13। আর যখনই এই কাপড়টাকে আরেকজন উল্টা পাশ থেকে দেখতেছে, তখন সেটা হয়ে যাচ্ছে 5/5 একই রিপিটের SATIN 13। কথা ক্লিয়ার কিনা? এখন আঁকা আঁকি করবা সেটার দিক থেকে কোনো পার্থক্য নাই। এই জন্য আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে আমরা এটা আঁকি না, এটা কম আঁকি আর কি, কষ্ট হয় অনেকগুলো ক্রস, মনে করো 12 রিপিটের জন্য অনেকগুলো ক্রস দিতে হবে না এটা আঁকতে গেলে? তো এইটা আঁকার যে টেকনিক বা এটা আঁকার যে প্রসিডিউর, এই সেম প্রসিডিউর তো এটার জন্য, তাই না? যে এটা আঁকতে পারবে সে কি এটা আঁকতে পারবে না? ভুল করবে? এরকম হয়? তুমি যদি এটা আঁকতে পারো, মানে মুভ নাম্বার চুজ করে যদি এই 5টা ক্রস ঠিকঠাক মতো দিতে পারো, তাহলে তো এই 5টা ক্রসের জায়গায় বন্ধ রেখে, 5টা ক্রসের জায়গায় খালি রেখে বাকি সবগুলো জায়গায় ক্রস দিয়ে দাও, কাজ তো এটাই, তাই না? জি স্যার। সেই জন্য আমরা এইটা কম আঁকবো আর কি। এরপরে ডিজাইনগুলোতে আমি আর এটা আঁকবো না, SATIN আঁকবো না, বুঝতে পারতেছো তো? SATIN আঁকতে পারলে তুমি SATIN ও আঁকতে পারবা, ওয়েব পেজটা আমরা শুধু দেখাবো। আমরা আরেকটা রিপিট নিচ্ছি। কত নিব বলো মুভ নাম্বার, একজন বলো দেখি। 13
3 তো একটু আগে নিচে 3 দিয়ে ক্লাস দিচ্ছে, নেই 5 দিয়ে গুলো ভালো হয়। হ্যাঁ 5 5 নেই হ্যাঁ আচ্ছা 5 নিচ্ছি এখানে প্রথমে ক্রস দিলাম 5 ঘর মুভ করতেছি 1 2 3 4 5 5 ঘর মুভ করে ক্রস দিলাম তারপরে 5 ঘর মুভ করব 1 2 এখানে 3 4 5 উপরে দিলাম 1 2 3 4 5 মুভ করে উপরে দিলাম তারপরে এখানে সামনে ঘর নাই 1 2 3 4 5 উপরে দিচ্ছি 1 2 3 তারপর 4 5 উপরে দিলাম 1 2 3 4 5 উপরে দিলাম 1 2 3 4 5 উপরে দিলাম তাহলে দেখছো অটোমেটিক কি হয়েছে সবগুলা সেলে একটা করে ক্রস পড়ে গেছে তাই না সবগুলো ওয়ার্পে একটা করে ক্রস পড়ে গেছে আর সবগুলো ওয়েস্টে তো আমি একটা করে ক্রস রাখছিলামই তাহলে কাপড়টা হবে এরকম এটা একটা রিয়ারেন্স টুইল এটাতে এই একটা কিছু নির্দিষ্ট জায়গায় শুধুমাত্র ইন্টারলেসমেন্ট হয় এই জন্য এই কাপড়ে কিন্তু ফার্মনেস কম আমরা যখন এই যে ফিচার পড়বো বা পার্থক্য করবো তখন ব্যাপারটা বলে দিব এখন একটু বলে দিলাম কারণ এই কাপড়ে ইন্টারলেসমেন্ট কিন্তু অনেক কম দেখো পুরো ওয়ার্পে 8টা সুতা 8টা সুতার মধ্যে এক জায়গায় শুধুমাত্র বাইন্ডিং আছে বাকি সবগুলো জায়গায় কি বাইন্ডিং কিন্তু নাই কাপড়ের ফার্মনেস অনেক কম হবে তাহলে এটা হচ্ছে কি 8 মুভ নাম্বার নিয়ে মানে 5 মুভ নাম্বার নিয়ে 8 রিপিটের জন্য এটা কি এসএটি ডবল এন সাটিন তো এখন এবার তুমি এটাকে আমি ভুল করলে কি হবে একটা ভুল মুভ নাম্বার বলো তো 4 একটা ভুল মুভ নাম্বার না এটার জন্য ব্যাপারটা কেমন হয়ে যেত এখান থেকে 4 মুভ করতেছি 1 2 3 4 উপরে হবে 1 2 3 এই 4 4 হয়ে গেছে কিন্তু এর উপরে হবে 1 2 3 4 উপরে হবে 1 2 3 এই 4 এখানে না একবার উপরে হবে 1 2 3 4 উপরে হবে 1 2 3 4 উপরে হবে তাহলে আমি যদি 4 নেই মুভ নাম্বার তাহলে ব্যাপারটা কেমন হয়েছে দেখছো 4 মুভ নাম্বার আমার সিলেকশনটা ভুল না সরি এখানে তো ঘর আচ্ছা উপরে একটা আছে তাহলে এই যে 4 মুভ নাম্বার নিলাম 4 মুভ নাম্বার নেওয়াতে এটা কিছু হয়েছে এটা কোনো রিয়ারেন্স টুইল হয়েছে এটা হয় নাই কাপড়ের যে এখানে তো কোনো বাইন্ডিং নাই ইন্টারলেসমেন্টই নাই কথা শুনতে পাচ্ছ আমার তারপরে এই সাটিনের যে বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য তো পাচ্ছি না কেন কারণ এই ওয়ার্পে কোনো ইন্টারলেসমেন্ট আছে আদৌ এই তিনটাতেই কি নাই কোনো ইন্টারলেসমেন্ট নাই আবার এই ওয়ার্পে ইন্টারলেসমেন্ট হয়েছে কয় জায়গায় 4 জায়গায় তাহলে তুমি যদি মুভ নাম্বার চুজে বা সিলেকশনে ভুল করো তাহলে কিন্তু এই কাজগুলো হয়ে যাবে এই কাজগুলো হবে মানে তোমার রেগুলার যে শার্টিন হওয়ার কথা সেটা হবে না তাহলে আমাকে আগে মুভ নাম্বার চুজ করতে হবে যে কোনো রিপিটের জন্য তারপর ওই মুভ নাম্বার মোতাবেক ডিজাইনটা আঁকতে হবে তাহলে এই হচ্ছে রেগুলার শার্টিনের জন্য নিয়ম হ্যাঁ তোমরা এখানে চাইলে যে কোনো আর কি মনে করো 5x5 7x7 8 9 10 11 13 14 এরকম যে কোনো আঁকতে পারো আর এই 8 শার্টিনের আরেকটা নাম কি এটা তো রিপিট সাইজ দিয়ে আমরা দেখালাম গুণ চিহ্ন দিচ্ছি মানে কি অত রিপিট এই 13 যখন বলবা তখন এটার নাম হচ্ছে 8 13 এর আর কি কি বলছিলাম বলতে পারবা মনে আছে 13 তাই তো এই আর যদি এটা 8 13 হয় 8 ইন্টু 8 মনে করো SATIN এটা আরেক নাম কি বলো তো একজন দেখি কিন্তু 7টা ক্রস আছে একটা জায়গায় শুধুমাত্র কি আছে ডাউন আছে তো 1 জুলাই হয়ে গেল 7/1 13 তাহলে এই ব্যাপারটা যদি মাথায় থাকে পরীক্ষায় যদি তোমাকে এটা দেয় তাহলে কিন্তু রিপিট সাইজ মানে ক্রস দেওয়ার মানে হচ্ছে তোমাকে রিপিট সাইজটা বলে দিয়েছে আর যদি এই 7/1 বলে তাহলে ডিজাইনটা বলে দিয়েছে মানে 7 আপ 1 ডাউন আর যদি এরকম বলা থাকে 1/7 তার মানে 1 আপ 7 ডাউন যদি পাশে 13 কথাটা নাও লেখা থাকে তাও বুঝে নিতে হবে এটা হচ্ছে কি SATEEN আর যেহেতু 7 আপ 1 ডাউন এটা SATIN হবে একটু ক্লিয়ার তো না আজকের মতো শেষ হবে আর কি আজকে আর পড়াবো না তো ইরেগুলার দেখো
ইরেগুলার কি করতে হবে? 4 রিপিট কি রেগুলার না ইরেগুলার? তাহলে এই 4 রিপিটের জন্য আমরা দেখবো এটা হচ্ছে ইরেগুলার 13, কারণ হচ্ছে এখানে কি নাই, মুভ নাম্বার নাই, 4 এবং 6 কোনো মুভ নাম্বার নাই। তো আমরা ইরেগুলার কিভাবে কাজটা করতে পারি? ম্যানুয়ালি করতে হবে নিজে থেকে। আবার নিয়মও আমরা জানি, নিয়মটা কি, প্রত্যেক ওয়ার্পে যাতে একটা করে ক্রস হয়, এটা যাতে টুইল লাইন না হয়। তো আমি প্রথম ক্রস, নেটওয়ার্কের সমস্যা হতেছে। কথা শুনতেছো না? আচ্ছা খেয়াল করো, আমি বলতেছি আস্তে আস্তে। তাহলে একটা ওয়ার্পে, প্রত্যেকটা ওয়ার্পে একটা ক্রস হবে। আমি প্রথমে এখানে একটা ক্রস দিলাম, তারপরে মনে করো কোথায় দিব, এখানে দিলাম মনে করো একটা ক্রস, টুইল লাইনের মতো করলাম। পরবর্তীতে এটা ডিরেক্টলি টুইল লাইনকে ভাঙার জন্য আমি মনে করো থার্ড ইয়াটা এখানে দিলাম, ফোর্থটাকে এখানে দিলাম। তাহলে এখন যেটা হলো, এটা কি, এটা কি টুইল? টুইলটা ভেঙে গেছে না, বা রিঅ্যারেঞ্জ হয়ে গেছে না? তাহলে এইটা হচ্ছে একটা 4x4, 4x4 রিপিটের মধ্যে SAT ডবল ইয়ান। আচ্ছা এখানে নেট একটু প্রবলেম করতেছে আর কি, হ্যাঁ, এই জন্য ঝামেলা হচ্ছে। তারপর দেখো এটা বুঝতে পারছো কিনা তোমরা, এই যে 4 রিপিটের যে 13টা আমরা আঁকলাম 13, এটা কি হলো? এই 13টার ফিচার কি? ফিচার কিন্তু আমাদের ঠিকই আছে, প্রত্যেকটা ওয়ার্পে একটা করে ক্রস আছে, প্রত্যেকটা ওয়েভটাও একটা করে ক্রস আছে, কিন্তু আমরা টুইল আঁকি নাই, টুইলটাকে একটু রিঅ্যারেঞ্জ করে দিয়েছি। সেজন্য এটা হবে একটা ইরেগুলার স্যার 13। নেট এখনো প্রবলেম করতেছে। এখন কি দেখতেছো? এই যে এটা, এই হচ্ছে 4 রিপিটের মধ্যে 13। তুমি চাইলে একইভাবে 6 রিপিটের জন্য করে ফেলতে পারো। অর্থাৎ 6 রিপিটের জন্য তুমি খেয়াল করবা প্রত্যেকটা ওয়ার্পে যাতে একটা করে ইয়ার্ন পড়ে, আর প্রত্যেকটা ওয়েভে যাতে একটা করে ইয়ার্ন বা ইন্টারলেসমেন্ট থাকে, মানে ইন্টারলেসমেন্ট দিতে পারো। আর ইন্টারলেসমেন্ট দেওয়ার পরে এটাকে ইরেগুলার হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা রেগুলার টুইল থাকতেছে না, যেমন এরকম এটা কিন্তু আর রেগুলার টুইল নাই, এটা রিঅ্যারেঞ্জ টুইল হয়ে গেছে। তো রিঅ্যারেঞ্জ টুইলটাকে আমরা বলতেছি কি 13। তুমি স্যার চাইলে, এটা কিভাবে হয়েছে এটা বুঝি নাই। আমাকে ম্যানুয়ালি করতে হবে কাজটা, ম্যানুয়ালি রিঅ্যারেঞ্জ করে দিতে হবে। রিঅ্যারেঞ্জ করার জন্য আমি প্রথমে এখানে একটা দিলাম, তো দ্বিতীয় স্যার ঘরে তো আপনার কথা ক্লিয়ার হচ্ছে না স্যার, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। এখন কি বোঝা যাচ্ছে? এখন এটা স্পিডটা একটু ভালো আছে দেখা যাচ্ছে। এখন একটু শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো, এটা এটা কিভাবে হয় সেটা বলছিলাম। এটা হচ্ছে কি, তুমি নিজে থেকে রিঅ্যারেঞ্জ করে দিতে হবে। তোমরা রিঅ্যারেঞ্জ টুইল পড়ছো না আমাদের আগের টুইলের ডেরিভেটিভস এর মধ্যে? সেখানে কি, যে প্রথম অর্ধেকটা, মানে প্রথম অর্ধেকটা আমরা একভাবে করি, পরের অর্ধেকটা উল্টা দিই না রিঅ্যারেঞ্জ করার জন্য, যে ব্রকেন টুইলের মতো হয়ে গেছে আর কি এটা। তো আমি প্রথম ওয়েভটে একটা ক্রস দিলাম, পরের ওয়েভটে তো একটা ক্রস দিতে হবে এখানে। এটা কোথায় দিলাম? তার ইমিডিয়েট উপরে দিলাম, টুইল লাইন রাখলাম আর কি একটা। পরে এই যে থার্ডে তো একটা দিতে হবে, থার্ডটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে তো এটা এমনিতেই টুইল হয়ে যাবে। থার্ডটা এখানে না দিয়ে কি করলাম, এক ঘর পরে এখানে দিলাম। তাহলে ফোর্থের জন্য বাঁচলো কি, ফোর্থের জন্য তো আর কোনো ঘরই নাই বাকি, এই ঘরটা শুধু বাকি আছে, এই ওয়ার্পটা, তাই না? এভাবে করে দিতে হবে। আর যদি 6-এর জন্য হয়, মনে করো এই যে 6 রিপিট, তাহলে আমি এখানে একটা দিলাম মনে করো প্রথমটা, দ্বিতীয় ওয়েভটে, দ্বিতীয় এই ফুল ওয়েভটে আমি কোথায় দিব, এটা এখানে দিচ্ছি। তৃতীয়টা মনে করো আমি কোথায় দিব, এখানে দিলাম। আর এগুলাকে আমি, এই বাকি ঘর আছে তো আমার এইগুলাই, কারণ আমি এদিকে কোনো কাজ করতে পারবো, এখানে কিছু দিতে পারবো ক্রস নাই তো, এখানে তো ওয়ার্পে একটা করে ক্রস আসেই, এখানেও কিছু দিতে পারবো পারবো না, এই ওয়েভটা তো ক্রস আসে, তো আমার কাজ করতে হবে এই 3টা ঘরের মধ্যে। তো এই 3টা ঘরের মধ্যে আমি এইভাবে করে দিচ্ছি, এইখানে একটা ক্রস দিচ্ছি, এখানে একটা ক্রস দিচ্ছি, এখানে একটা ক্রস দিচ্ছি। তুমি চাইলে তোমার মন মতো চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 6-6-এর জন্য আমাদের যে ব্রকেন টুইল ছিল, ওই ব্রকেন টুইলটাই হচ্ছে একটা রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে আসবে এরকম। হ্যাঁ, এটাই ব্রকেন টুইল, এটাই হচ্ছে 13, তবে ইরেগুলার 13, রেগুলার 13 না। এটা টুইলের একটা রিঅ্যারেঞ্জমেন্ট, বাট এটা রেগুলার রিঅ্যারেঞ্জমেন্ট না। তো আমার 13 এর যে বৈশিষ্ট্য, এটাও কিন্তু এখানে কনজিউম করে। কিরকম বৈশিষ্ট্য? এখানে দেখো সবগুলা ওয়ার্পে কি আছে, একটা করে ইন্টারলেসমেন্ট আছে, সবগুলো ওয়েভটে একটা করে ইন্টারলেসমেন্ট আছে। এটা একটা টুইলই, এটা যদিও একটা টুইল, বাট রিঅ্যারেঞ্জ টুইল আর কি। আবার এই টুইলটা হবে না যদি তুমি 2 আপ নিতা, মানে এটা তো 1 আপ 5 ডাউন, 1 আপ 5 ডাউন না নিয়ে যদি তুমি 2 আপ 4 ডাউন নিতা, তাহলে কিন্তু এটা টুইল হয়ে যেত। যেহেতু যেহেতু প্রত্যেক ঘরে একটা জায়গায় শুধুমাত্র আপ আছে, সেই জন্য এটা নাম হচ্ছে 13। এটা কিন্তু আবার একইভাবে টুইলও,
তাই না? এরকম একটা ব্রকেন টুইল আমরা করতে পারবো না? এটা হচ্ছে 1/5 ব্রকেন টুইল, ঠিক আছে, বা রিয়ারেন্স টুইলও হতে পারে। কিন্তু এখানে এটা এই টুইলটাই মানে যখন একটা সিঙ্গেল আপ থাকে পুরো একটা ওয়ার্পে একটা ওয়েভটে, তখন এটাকে আমরা এই রিয়ারেন্স টুইল হিসেবে সাটিনের ইরেগুলার পার্টে ফেলে দিতে পারি। তাহলে এই যে 4466 এগুলো হচ্ছে ইরেগুলার সাটিন। তো আমরা যেগুলো শিখলাম আজকে সেটা হচ্ছে সাটিন কি আর সাটিন কি, এই দুইটার মধ্যে পার্থক্য কি মূলত, একটা অপোজিট সাইড আর কি। তারপরে আমরা শিখলাম হচ্ছে এই সাটিনের বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্য হচ্ছে তার ওয়ার্পে একটা রিপিটের মধ্যে ওয়ার্পে এক জায়গায় এবং ওয়েভটো এক জায়গায় ইন্টারলেসমেন্ট হবে, ঠিক আছে, এটা পড়লাম। তারপর আর কি শিখলাম, এই যে এক জায়গায় শুধুমাত্র ইন্টারলেসমেন্ট হবে, এটা হচ্ছে বৈশিষ্ট্য। তারপর মুভ নাম্বার সিলেকশনের নিয়মগুলো কি কি, কি কি রুলস আছে মুভ নাম্বার চুজের। তারপর মুভ নাম্বার চুজের কিছু এক্সাম্পল দেখলাম, এগুলো দিয়ে দিব তোমাদেরকে আমি। আর ডিজাইন পড়লাম, ডিজাইনে কি কি পড়লাম, সাটিন পড়লাম, রেগুলার এবং ইরেগুলার। তারপরে সাটিন যেটা SAT-EN ওটাও রেগুলার এবং ইরেগুলার গুলা শিখলাম। তাহলে আমাদের এই পর্যন্তই আজকে আলোচ্য বিষয় ছিল। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ 3টা ডেরিভেটিভস আছে সাটিনের, 3টা ডেরিভেটিভস পড়ার চেষ্টা করব, তাহলে এই চ্যাপ্টারটাও ক্লোজ হবে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? বিট যাই দেখ 1/, তারপর বাকিটা ধরতে হবে। কিন্তু SAT-IN হলে তো এরকম না, তখন তো ওইটা উল্টে যাবে। মনে করো SAT-IN সাটিন আর কি, সাটিন হলে তখন তোমার 8 আপ 1 ডাউন, 5 আপ 1 ডাউন এরকম হবে। কারণ তুমি কয়টা ক্রস দিচ্ছ একসাথে, এটা তো টুইল থেকেই আসছে, এত আপ এত ডাউন। তো স্যার এখানে 9 এর ক্ষেত্রে, স্যার 9 এর ক্ষেত্রে 8/1 মানে 13 SAT-IN। TIN হলে, হ্যাঁ TIN হলে 8 আপ 1 ডাউন, মানে 8টা ক্রস দিচ্ছি একটা ডাউন দিচ্ছি এরকম। আর যদি TEEN হয় একটা ক্রস দিচ্ছি মানে 1 আপ, বাকি 8টা কিন্তু আমি ডাউন দিচ্ছি, 1 আপ 8 ডাউন, মানে 8টা জায়গায় ক্রস খালি রাখতেছি।